বিয়র্ন চলে যাওয়ার পর কার্টেগাটের রাজা হয়ে উঠেছিলেন উবে। হ্যাবিটসার্কের অবস্থা অব্যাহত অবনতিটাকে তিনি ভালোভাবে মেনে নিতে পারছিলেন না। তাই উবে ভেবেছিল হ্যাবিটসার্ক এখানে অনেক আরামায়েশে আছে এবং সে কারণেই তার অবস্থা ভালো যাচ্ছে না। ফলে সে তাকে সিল্ক রোডের একটা বাণিজ্য মিশনের নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু যেদিন তার যাওয়ার কথা সেদিন আম্মা নামে একজন হ্যাবিটসার্ককে তাদের বাড়িতে আটকে রাখে। এই আম্মা সর্বদাই হ্যাবিটসার্কের যত্ন নিতেন এবং তিনি জানতেন এই অবস্থায় হ্যাবিটসার্কের যে কোনো ধরনের মিশন পরিচালনা করার অবস্থায় নেই। তাই হ্যাবিটসার্কের পরিবর্তে উবের কাছে সিল্ক রোডের জন্য অন্য একজন নেতা নিয়োগ করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তবে উবে তার ভাইয়ের উপর অনেক হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু যে যাই ভাবুক না কেন, হ্যাবিটসার্কের কাছে তার প্রয়াত স্ত্রী থোরার আত্মা প্রতিদিন তাকে তাড়া করে বেড়াত। আইভারকে একজন দানব হিসেবে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। আইভারকে হত্যা করে থোরার প্রতিশোধ না নেয়ার জন্য সে নিজেকে দোষারোপ করত প্রতিনিয়ত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেটা সত্ত্বেও সে আইভারকে ভয় পেত তার নৃশংসতা এবং নির্মমতার জন্য। হ্যাবিটসার্কের রক্তাক্ত চোখ দেখে নিদ্রাহীন অবস্থার কথাই এটা যেন জানান দিচ্ছিল বেশি করে। এখন সে একজন অকেজ নেশাগ্রস্ত ছাড়া আর কিছু ছিল না। তার এমন অবস্থা হয়েছিল যে সে তার ভাইকিংস রিংটিও একজনের কাছে বন্ধক রেখেছিল শুধুমাত্র মাশরুম এবং মাল্ট শিং খাওয়ার জন্য। এই দুটো বস্তু ছিল এক ধরনের নেশাজাত দ্রব্য যা তাকে কিছুটা স্বস্তি দিত। কিন্তু আপনি যা কল্পনাও করতে পারবেন না সেটা হলো এই বিষ্ঠার টুকরোগুলো এমন কিছু ঘটাতে চলেছিল যেটা আইভারও করতে পারেনি। এখন প্রশ্ন আসতে পারে হ্যাবিটসার্ক ঠিক কি করতে চলেছিল যা পুরো নরওয়েকে গভীর শোকের মধ্যে আচ্ছন্ন করে ফেলেছিল। বন্ধুরা, সেটা আমরা পরে দেখতে পাবো। অন্যদিকে যুদ্ধে পরাজয়ের পর ওলাফ বিয়র্নকে আলোচনার জন্য একদিন আমন্ত্রণ জানিয়েছিলেন। ওলাফ সেদিন তাকে পরামর্শ দিয়েছিলেন তাদের একে অপরকে আক্রমণ করার চেষ্টা বন্ধ করা উচিত এবং তাদের মধ্যেকার মতপার্থক্যগুলো সমাধানের জন্য অন্য কোনো উপায় একটা খুঁজে বের করা উচিত। এই প্রস্তাবের মাধ্যমে আসলেই ওলাফ ভাতৃঘাতী সংঘাত এড়াতে চেয়েছিলেন। ওলাফ বিয়র্নকে তার শিবিরে ফিরে যেতে বলেছিলেন এবং তাকে সে এটাও বলেছিলেন এবং যখন সে সিদ্ধান্ত নিতে পারবে তখন তার পরিকল্পনা যেন তাকে জানায়। ওলাফের কথা মেনে নিয়ে সেদিন বিয়র্ন তার ক্যাম্পে ফিরে আসে। এরপর বিয়র্ন আবারও কোচিটিলকে আইসল্যান্ডের আসল ঘটনাটা কি সেটা বলার জন্য চাপ দেয়। এবার কোচিটিল অবশেষে সত্য কথা বলে দেয় বিয়র্নকে। সে বলে কিভাবে সে আইভিল্ড এবং তার পরিবারকে হত্যা করেছিল। কোচিটিলের পুরো গল্পটি শোনার পর বিয়র্নের মনে হয় তার স্বপ্ন ভেঙে গিয়েছে এবং অবশ্যই ফ্লোকিকে ধ্বংস করে দিয়েছে এটা। এ সময় সে কোচিটিলকে আইভিল্ডের হত্যাকারী হিসেবে অপরাধীর দায়ে অভিযুক্ত করেন। তাছাড়া বিয়র্নের এটাও সন্দেহ হতে শুরু করে কোচিটিল হয়তো ফ্লোকিকেও হত্যা করে ফেলেছে। যদিও তিনি এই মুহূর্তে সেটা প্রমাণ করতে পারেননি, তবে বিয়র্নের মৌখিক সতর্কবাণী সেদিন কোচিটিলের আনুগত্যকেও নাড়া দিয়েছিল। এর কয়েকদিন পরে ওলাফ দুর্দান্ত একটা সিদ্ধান্ত নেন। তিনি এই পুরো ভাইকিংস অঞ্চলের জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করার একটা উপায় চিন্তা করেছিলেন। সমগ্র নরওয়েকে একত্রিত করার চিন্তা করেছিলেন তিনি। এতদিনে নরওয়ে খণ্ডিত হয়ে পড়েছিল তাদের নিজস্ব অঞ্চল শাসনকারী রাজ পরিবারগুলির মধ্যে ক্রমাগত দ্বন্দ্বের কারণে। বিয়র্ন এবং হ্যারল্ডের সামনে ওলাফ সেদিন প্রস্তাব করেন যে ভাইকিংস কিংবদন্তি র্যাগনারের মহান পুত্র বিয়র্ন নরওয়ের রাজা এবং তাদের ত্রাণকর্তা হোক। তিনি সমস্ত রাজা এবং প্রভুদের একটা নির্বাচনের জন্য একত্রিত করার পরিকল্পনা করেছিলেন এবং এমনকি বিয়র্নকে সমর্থন করার জন্য তিনি নিজের রাজ্য এবং ক্ষমতা ত্যাগ করতেও ইচ্ছুক ছিলেন। এর কয়েকদিন পর বিয়র্ন ওলাফের প্রস্তাবে রাজি হন। সম্ভাব্য রাজা বিয়র্নের সাথে দেখা করার জন্য তারপর সমস্ত দেশের নেতারা ভেস্টফোল্ডে এসে জড়ো হতে শুরু করে। কিন্তু বিয়র্নের বিপক্ষেও অনেকেই দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন থার্কেল এবং সে জানতে চান এই তথাকথিত নির্বাচন কি পূর্ব নির্ধারিত এবং এটি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তিনিও অংশগ্রহণ করতে চান। তার কথার উত্তরে ওলাফ স্পষ্টভাবে তাকে বলে এটা অবশ্যই পূর্ব নির্ধারিত নয় এবং একটা সুষ্ঠু নির্বাচন হতে চলেছে এই ভাইকিংস ভূখণ্ডে। তবে ওলাফ কিন্তু মনে মনে এমনটা কখনোই চাইছিল না। সে চাইছিল বিয়র্ন রাজা হোক, কিন্তু ওলাফ খোলাখুলিভাবে এটা বলতেও পারছিল না সকলকে। তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সমস্ত নরওয়ের রাজা হওয়া হ্যারল্ডের আজীবনের একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল এবং তিনি অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করতেন। তবে এই সুষ্ঠু নির্বাচনের পক্ষে বিয়র্নও ছিলেন, কারণ সে চাইছিল নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত। স্বচ্ছতা এবং সততা তার চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সে ভোটে জয়ী হয়েই রাজা হতে চায়। সবার এই মতামতের পরে ওলাফের এই নির্বাচনের পদ্ধতিতে সম্মত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর এটি হ্যারল্ডকে আশার আলো দেখিয়েছিল।
তিনি ব্যক্তিগতভাবে অন্য নেতাদের অনুগ্রহ লাভের আশায় তাদের সাথে দেখা করতে শুরু করেছিলেন। এমনকি কোজিটিলকে তার প্রচারণা দলে যোগ দিতে রাজি করিয়েছিলেন হ্যারল্ড। নির্বাচন অনুষ্ঠানের জন্য পানির উপর একটা নির্বাচনী মঞ্চ তৈরি করা হয়েছিল এবং নির্বাচনে 15 জন নেতা ভোট দেওয়ার সুযোগ লাভ করেছিলেন। এছাড়া সেখানে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও সিদ্ধান্ত হয়েছিল। এদের মধ্যে ছিল বিয়র্ন, হ্যারল্ড, থার্কেল এবং হাকন নামে একজন। তবে মূল প্রতিযোগিতা ছিল বিয়র্ন এবং হ্যারল্ডের মধ্যে। ভোটের ব্যালট হিসেবে কিছু রোন নির্ধারণ করা হয়। লাল রোন বিয়র্নের প্রতিনিধিত্ব করেছিল এবং হলুদ রোন হ্যারল্ডের প্রতিনিধিত্ব করেছিল। ওলাফ এবং হ্যারল্ড বিয়র্নের পক্ষে তাদের ভোট দিয়ে একটি ভালো শুরু করেছিলেন। তবে বিয়র্নের বেশ কয়েকজন সমর্থকও তাকে ভোট দিয়েছিল। প্রাথমিকভাবে দেখা যাচ্ছিল বিয়র্ন 4 ভোটে এগিয়েছিলেন এবং জয়ের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী মনে হচ্ছিল তাকে। কিন্তু একটু পরেই কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে শুরু করে। কয়েকজন নামহীন নেতা তাদের পারফরমেন্স দেখাতে শুরু করেন। তবে এর কিছুক্ষণের মধ্যেই হ্যারল্ড ব্যবধান 2 ভোটে কমিয়ে নিয়ে আসে এবং পরিস্থিতি সেখানেই শেষ হয়নি। আরও বেশ কয়েকজন নেতা হ্যারল্ডের পক্ষে ভোট দিয়েছিলেন সেদিন। আর বলাই বাহুল্য, সেই মুহূর্তে বিয়র্নের ক্রোধ স্পষ্ট হচ্ছিল এবং ওলাফও বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে চলেছে। হ্যারল্ড 7 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর বিপরীতে বিয়র্নের ভোট ছিল 6 এবং শেষ ভোটার নেতা থার্কেল হ্যারল্ডের পক্ষে তার ভোটটা দিয়ে দেন। অবশেষে হ্যারল্ড 2 ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হন এবং এভাবেই বিয়র্নকে পরাজিত করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের একটা অবস্থার পর বিয়র্ন কি এই ফলাফল মেনে নিতে পেরেছিল নাকি পারবেন? দেখা যাক কি হয়। নরওয়ের ইতিহাসে এটা ছিল প্রথম রাজা নির্বাচনের ঘটনা। ভাইকিংসদের 4 জন অত্যন্ত সম্মানিত নেতার মধ্য থেকে নরওয়ের রাজা বেছে নেওয়া হয়েছিল। মূলত প্রথম দিকে বিয়র্ন ছিলেন রাজার জন্য মনোনীত একমাত্র পছন্দ, কিন্তু ভাগ্যের মোড় এই সিলেকশনকে একটা সুষ্ঠু নির্বাচনে পরিণত করে। শেষ পর্যন্ত হ্যারল্ড মাত্র 2 ভোটে বিয়র্নকে পরাজিত করে নরওয়েকে একত্রীকরণের প্রথম রাজা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এই ফলাফল বিয়র্ন এবং ওলাফ উভয়কে অবাক করেছিল। সার্বিক দিক দিয়ে ওলাফ বিয়র্নের পথ প্রশস্ত করেছিলেন, কিন্তু তাদের প্রচেষ্টা অসাবধানতাবশত হ্যারল্ডকে বিজয় এনে দিয়েছে। যদি হ্যারল্ড নির্বাচিত হবে এটা তারা জানত, তবে আগেই তারা হ্যারল্ডকে হত্যা করত। কিন্তু এখন সমস্ত আশা ধুলোয় মিশে গিয়েছিল তাদের। প্রতিটি নরওয়েজিয়ান নেতা এই নির্বাচনে সাক্ষী ছিলেন এবং কেউ ফলাফল নিয়ে বিতর্ক করেননি। তাই হ্যারল্ডকেই রাজা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু এই পুরো নির্বাচনী প্রক্রিয়ায় বিয়র্ন সবচেয়ে বেশি বিরক্ত ছিলেন, কারণ তিনি হ্যারল্ডকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন। তার কারণে ওলাফের অধীনে বন্দী থাকতে হয়েছিল তার। কিন্তু সেই হ্যারল্ড তার দুর্বলতার সুযোগ নিয়ে নরওয়ের রাজা হয়ে ওঠেন। তবে নরওয়ের রাজা হওয়া বিয়র্নের প্রাথমিক স্বপ্ন ছিল না, কিন্তু কারণ এটা খুশির কোনো বিষয় ছিল না কোনো ভাইকিংসের জন্যই। কিন্তু ওলাফ এত সহজে হ্যারল্ডের বিজয়ী হওয়ার বিষয়টাকে ঠিক মেনে নিতে পারছিল না। তিনি নিশ্চিত ছিলেন এবং বিভ্রান্ত ছিলেন যে হ্যারল্ড নির্বাচনকে প্রভাবিত করার জন্য নিশ্চয়ই কারো সাথে গোপনে যোগসাজশ করেছিল। এখন প্রশ্ন হলো, কে সেই লোক এবং হ্যারল্ড তাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল, আর আদৌ কি হ্যারল্ড দিয়েছিল? তবে একটু পরে ওলাফের এই ভাবনার বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সেদিন রাত্রি জয় উদযাপনের জন্য হ্যারল্ড কোজিটেলকে বিশেষভাবে ধন্যবাদ জানায়। আসলে এই কোজিটেলই বিয়র্নের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। কোজিটেল একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি ছিলেন। আইসল্যান্ডের রাজা হওয়া ছিল তার একমাত্র উদ্দেশ্য। ফ্রকির নিখোঁজ হওয়ার পর এটা আরও জোরালো হয়ে গিয়েছিল তার কাছে। আইসল্যান্ডের সেই ম্যাসাকার এবং ফ্রকির অন্তর্ধানের পর বিয়র্ন আর তাকে বিশ্বাস করতে পারেনি। তাই কোজিটেল তার খায়েশ পূরণ করার জন্য হ্যারল্ডের উপরে ভরসা রেখেছিলেন। তো সেদিন বিজয়ী উদযাপনের সময় হ্যারল্ডের সাথে কোজিটেল কথোপকথনের সময় বুঝতে পারেন বিয়র্ন ব্যাংকোয়েট হলে নেই। আর এই বিষয়টি কোজিটেলের মধ্যে একটা ভাবনা তৈরি করে। সে বুঝতে পারে হ্যারল্ড গোপনে হয়তো বিয়র্নকে শেষ করতে যাচ্ছে। আসলে হয়েছিল ঠিক তাই। হ্যারল্ড কয়েকজন লোককে গোপনে পাঠিয়ে দিয়েছিল বিয়র্নকে মারার জন্য। এই বিষয়টাই শেষ পর্যন্ত কোজিটেল বুঝতে পারে এবং সে এটাও ভেবে নেয় বিয়র্ন বিপদে পড়তে চলেছে। যদিও কোজিটেল বিয়র্নকে অপছন্দ করতেন, কিন্তু একজন মহান ভাইকিংস নেতাকে এভাবে মরতে দিতে চাইছিলেন না তিনি। তাই কোজিটেল তৎক্ষণাৎ বিয়র্নকে সতর্ক করতে তার কাছে ছুটে যান। কিন্তু কোজিটেল তার কথা শেষ করার আগেই বেশ কয়েকজন সশস্ত্র যোদ্ধা ছুটে আসে তাদের দিকে। বিয়র্নের বয়স হয়েছিল এবং তার যুদ্ধ ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছিল। গতবার হ্যারল্ড তাকে বাঁচিয়েছিল, আর এবার কোজিটেল তাকে বাঁচিয়ে নেয়। লড়াইয়ের সময় কোজিটেলের উরুতে আঘাত লাগে, ফলে বিয়র্নকে একাই লড়াই করতে হয়।
কিন্তু একা একা সে আর পেরে উঠছিল না। মৃত্যু তার কাছাকাছি চলে এসেছে ভেবে কজিটুলো এ সময় বিয়র্নের কাছে ক্ষমা চায়, কিন্তু বিয়র্ন এতে নিজেকে চিন্তিত করতে পারেনি। সেই শত্রুদের মধ্যে বেশ কয়েকজন ছিল যাদের তিনি চিহ্নিত করেছিলেন। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে হঠাৎ একটা বর্ষা এসে শত্রুর বুকে বিদ্ধ হয় এবং দেখা যায় লাল চুলের এক যোদ্ধা ডকের দিক থেকে এগিয়ে আসছে। সেদিন তার সাহায্যে বিয়র্ন এবং কেচেটেল সফলভাবে পালিয়ে যেতে সক্ষম হয় সেখান থেকে। কিন্তু যেতে যেতে তারা ভাবছিল একটা বিশাল সেনাবাহিনী নিয়ে এই হ্যারল্ডকে তিনি উদ্ধার করতে গিয়েছিলেন। যে হ্যারল্ডকে তিনি উদ্ধার করতে গিয়েছিলেন সেই হ্যারল্ডই তার বুকে আজকে ছুরি মারতে গিয়েছিল। সেদিন ওলাফের সাথে যুদ্ধে সে তার সমস্ত যোদ্ধাকে হারিয়েছিলেন, তারপরেও সে হ্যারল্ডকে নরওয়ের সিংহাসনে বসতে দিয়েছিলেন, এটা মূলত বলাই যায়। কিন্তু সেই হ্যারল্ডই এখন তাকে স্বীকার করার চেষ্টা করছে। তো যাই হোক, এই লাল চুলের যোদ্ধার নাম ছিল এরিক, যাকে বেশ কয়েকজন প্রতিবেশীকে হত্যা করার জন্য নির্বাসিত করা হয়েছিল এবং সে পরবর্তীতে একজন অপরাধী হয়ে উঠেছিল। অন্যদিকে হেডিবিতে সেই আক্রমণের পর কিন্তু সবকিছু শান্ত হয়ে যায়নি। পূর্ববর্তী আক্রমণ ব্যর্থ হওয়ার পর হোয়াইট হেয়ারের আক্রমণকারীরা গ্রামে আরেকটি আক্রমণ শুরু করে। এবার সাথে করে তারা আরও বেশি লোক নিয়োগ করেছিল এবং বড় পরিসরের যুদ্ধ পরিকল্পনা তৈরি করে এসেছিল সে, যেমন উঁচু স্থানে নিয়োগ করা লেগার্থার তীরন্দাজদের উপরে আক্রমণ করার মতো বিষয়গুলো। তবে গ্রামবাসীরাও কিন্তু চুপ করে বসেছিল না। তারা গুদামে যাওয়ার রাস্তায় লতা গুল্মের এক গোলকধাঁধা তৈরি করেছিল। কিন্তু এই অবস্থাতেও আক্রমণকারীরা ভয় পায়নি। তারা 3টি দলে বিভক্ত হয়ে সেই গোলকধাঁধার ভেতরে প্রবেশ করে, কিন্তু তারা জানত না যে এই আপাত দৃষ্টিতে সরল লতা গুল্মের গোলকধাঁধা কোনো সাধারণ কিছু নয়। এর প্রতিটা বাঁকে বাঁকে রয়েছে লুকোনো ভাত। ভেতরে ঢুকেই উন্মত্ত এবং ক্রোধান্বিত হোয়াইট হেয়ার জোরে জোরে লেগার্থাকে ডাকতে শুরু করে। সে চাইছিল লেগার্থা তার ডাকে সাড়া দিয়ে হাজির হোক এবং তার মুখোমুখি হোক, কিন্তু তার এই ডাক তার অবস্থানকেও প্রকাশ করে দিয়েছিল। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে লেগার্থা তার তরবারি দিয়ে আঘাত করতে অন্য একটা অংশ দিয়ে চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত লেগার্থার আঘাতটি হোয়াইট হেয়ারের গুরুত্বপূর্ণ স্থানে লাগে না। গোলকধাঁধার রহস্য ভেদ করতে না পেরে দস্যুদের দেয়াল টপকে শেষ পর্যন্ত পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পালানোর সময় আহত হোয়াইট হেয়ার গুনহিল্ডের মুখোমুখি হন, কিন্তু গুনহিল্ড তার গর্ভাবস্থার কারণে কার্যকরভাবে লড়াই করতে অক্ষম ছিলেন। আর হোয়াইট হেয়ার এই সুযোগটি কাজে লাগিয়ে গুনহিল্ডের উরুতে আঘাত করেন এবং এ সময় তাকে সাহায্য করতে আসা একজন শিল্ড মেইডেনকে শিরোচ্ছেদ করেন হোয়াইট হেয়ার। সেই মুহূর্তে লেগার্থাও ধাওয়া করেন তাকে। এটা দেখে হোয়াইট হেয়ার আর লড়াই করার সাহস করেননি। বাইরে বেরিয়ে এসে সে প্রথমে গ্রামবাসীদের লড়াইয়ের জন্য খোলা ময়দানে টেনে আনার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি দেখতে পান যে তার ডাকাত দল চারদিকে ছড়িয়ে পড়েছে। হোয়াইট হেয়ার যখন তার লোকদের ডাকতে শুরু করেন তখন লেগার্থাও তার সামনে এসে দাঁড়ায়। হোয়াইট হেয়ার তার নিজের অভিযোগ এ সময় পোষণ করেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে আইভারের প্রতি তার অনুগত্য ভুল ছিল না, কারণ তিনি কেবল রাজার প্রতি অনুগত ছিলেন। তিনি বিয়র্নের সেবাও করতে চেয়েছিলেন, কিন্তু বিয়র্ন তাকে কখনো সে সুযোগটা দেয়নি। পরিবর্তে তার সম্মান এবং পরিচয় কেড়ে নিয়েছিল এবং তাকে একটা অমোচনীয় চিহ্ন দিয়ে দিয়েছিল। যেমনটি বলা হয়, একটা কোণঠাসা কুকুর দেয়াল টপকে লাফিয়ে উঠবে, যেমন একটা অগ্নিশিখা। ভাইকিংস হোয়াইট হেয়ার বনে বৃদ্ধ হয়ে মারা যেতে অস্বীকৃতি জানিয়েছিল। তিনি যদি মারা যেতে চান তবে তার লক্ষ্য ছিল বিখ্যাত শিল্ড মেইডেনকে তার সাথে নিয়ে যেতে, আর এক্ষেত্রে তিনি লেগার্থাকেই বুঝিয়েছিলেন। কিন্তু লেগার্থা তাকে বলেছিল বিয়র্ন তাদের আইভারের প্রতি আনুগত্যের জন্য শাস্তি দেয়নি, বরং তারা র্যাগনারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর সে কারণেই তারা শাস্তি পেয়েছে। এরপর হোয়াইট হেয়ার সাথে লেগার্থা যুদ্ধে জড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ যুদ্ধ করার পর উভয় পক্ষই আহত হয়েছিল এবং লেগার্থা একসময় মাটিতে পড়ে যায়। আর তার পড়ে যাওয়া দেখে গ্রামবাসীরা তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু লেগার্থা কারো সাহায্য নিতে চাইছিল না। একজন ভাইকিংস কিংবদন্তির স্ত্রী, কাট্টিগাটের রানী এবং নরওয়ের সবচেয়ে বিখ্যাত শিল্ড মেইডেন হিসেবে লেগার্থা যুদ্ধে মরতে ভয় পাচ্ছিলেন না। সেই মুহূর্তে তিনি নিজেকে প্রমাণ করতে চাইছিলেন। লেগার্থা চাইছিল সবাই দেখুক যে তার চুল পেকে গেলেও এবং সে আহত হলেও এখনও সেই আগের মতোই সাহসী শিলকুমারী রয়ে গিয়েছে সে। যদিও লেগার্থার ঢাল ভেঙে গিয়েছিল এবং তার অস্ত্র তার হাত থেকে ছিটকে পড়েছিল, কিন্তু সেটা সত্ত্বেও লেগার্থার সাহায্য চাওয়ার কোনো ইচ্ছা ছিল না। লেগার্থা তার বাহু ছড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হোয়াইট হেয়ারের দিকে একসময় নিজেকে স্থির করে। তার এই ভঙ্গি দেখে হোয়াইট হেয়ার ভাবে লেগার্থা তার পরাজয় মেনে নিয়েছে, তাই সে তাকে শেষ করার জন্য যখন তার কাছে এগিয়ে যায়, ঠিক তখন লেগার্থা এই সুযোগটি কাজে লাগিয়ে তার ভাঙা ঢাল হোয়াইট হেয়ারের ঘাড়ে ঢুকিয়ে দেয়। এরপর একটা তরবারির আঘাতে হোয়াইট হেয়ারকে শেষ করে সে।
এর মাধ্যমে লেগার্থা তার নাতি হলির হত্যার প্রতিশোধ নিয়েছিল সেদিন। লেগার্থার পাল্টা আক্রমণটি ছিল খুবই অসাধারণ এবং দেখবার মতো। এটা শুধু তার সাহসিকতার অংশই ছিল না, তার অসাধারণ সাহসেও প্রমাণ করেছিল। এমনকি গুনহিল্ডও তার প্রশংসা না করে থাকতে পারেননি। বাস্তবে লেগার্থা শুধু লড়াই করার সময় যে কঠোর পরিশ্রম করত ব্যাপারটা তেমন নয়। তার কোমরে লড়াই করার সময় কুঠারের আঘাতে গভীর একটা ক্ষত তৈরি হয়েছিল, ফলে তার জীবন প্রায় শেষ হয়ে গিয়েছিল এটা বলাই যায়। এ কারণে লেগার্থা বুঝতে পেরেছিল এবারে হয়তো তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এবার তাকে থামতে হবে। কিছুক্ষণ বিশ্রামের পর সেদিন সে বিছানা থেকে উঠে বসে এবং অন্যদেরকে বলে তাকে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য এখনই কাটতে ফিরে যেতে হবে। আসলে এই মহিলা বুঝতে পারছিলেন মারা যাওয়ার আগে কি ঘটেছে সেটা সবাইকে বলতে হবে তার। বিয়র্ন এবং টার্ভির কাছে ক্ষমা চাইতে হবে তাকে, কারণ সে তাদের সন্তানকে রক্ষা করতে পারেনি। গুনহিল্ড লেগার্থার সাথে ফিরে যেতে চেয়েছিলেন সেদিন, কিন্তু গর্ভবতী হয় এবং তার চলাচলে বাধা থাকায় লেগার্থা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। সেদিনের সেই ঝড়ের রাতে লেগার্থা একা একাই কাটতে ফিরে আসেন। দীর্ঘ যাত্রা এবং তার গুরুতর আঘাতের কারণে সে আধা অচেতন অবস্থায় একসময় মাটিতে পড়ে যায়। সেদিন প্রচুর বৃষ্টি থাকায় কাট্টের প্রায় সবাই ঘরের ভিতরে ছিলেন এবং উবে ও টার্ভি চুপচাপ লং হাউসে বসে একটা অনুষ্ঠান উপভোগ করছিল। তাই কেউ জানতেই পারছিল না যে লেগার্থা বাড়ি ফিরে এসেছে। এ সময় তার ক্ষতের যন্ত্রণা সহ্য করতে না পেরে লেগার্থা অবশেষে তার ঘোড়া থেকে পড়ে যান এবং লং হাউসের দিকে হামাগুড়ি দিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় সত্যি একটা আক্ষেপ কাজ করছিল আমার মধ্যে। ইস, যদি সেই মুহূর্তে বাইরে কেউ বেরিয়ে আসতো তাহলে সে হয়তো লেগার্থার জীবনটা বাঁচাতে পারত। লেগার্থা এ সময় খেয়াল করে ধোয়ার মধ্যে তিনি দ্য সিয়ারকে দেখতে পাচ্ছেন, কিন্তু সিয়ার তো ইতিমধ্যে মারা গিয়েছিলেন, যা তাকে তার নিজের ভাগ্যের কথা মনে করিয়ে দিয়েছিল। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাতের শব্দ শোনা যায়, ফলে অন্যদিকে হ্যাবিটসার যিনি ঘরের ভেতরে বসেছিলেন তার মনের ভয়কে আরো বাড়িয়ে তুলেছিল। কারণ হ্যাবিটসার বিশ্বাস করেছিল যে আইভার তার সাথে প্রতিশোধ নিতে হয়তো ফিরে আসছে। আম্মা বারবার আশ্বাস সত্ত্বেও হ্যাবিটসারকে এবার আর বিশ্বাস হচ্ছিল না। তার মনে আইভারের ভয় একেবারে পেয়ে বসেছিল। অবিশ্বাস্য হলেও হ্যাবিটসার বাড়িতে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেদিনের ছায়ার কারণে হ্যাবিটসার তাই সিদ্ধান্ত নেন যে সবকিছু শেষ করার সময় এসেছে। তিনি তার কল্পিত আইভারকে হত্যা করার জন্য এ সময় বাইরে বেরিয়ে আসেন। তার হাতে এ সময় একটা ছুরি ধরা ছিল। সেই মুহূর্তে গায়ক লং হাউসের ভেতরে একটা গান গাইছিলেন। যদিও তিনি কি গান গাইছিলেন সেটা স্পষ্ট নয়, তবে এটা বোঝা যাচ্ছিল সুরটি ছিল করুণ, যেন একজন মহান নেতার শেষ মুহূর্তগুলি বর্ণনা করছিল সে। এই স্থানে এবং সময়ে একই গানটি লাগার্থার শোকগাথায় পরিণত হয়। বিদ্যুতের চমকে আলোকিত হ্যাবিটসার অদ্ভুতভাবে একটা লম্বা লেজ দেখতে পান। কাছে এসে তিনি বুঝতে পারেন এটি আইভারের মূর্ত প্রতীক এবং তিনি এটাকেই খুঁজছেন। এবার হ্যাবিটসার সিদ্ধান্ত নেন তিনি আর পিছু হটবেন না। এই দৈত্যটিকে তিনি এবার আক্রমণ করে মেরে ফেলবেন, আইভারকে শেষ করে দেবেন। তিনি পূর্ণ প্রস্তুতি নিয়ে আক্রমণ করার জন্য সে সাহস সঞ্চয় করে এবং তার ছুরি দিয়ে সেই বস্তুটাকে তিনি বারবার আঘাত করেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখন হ্যাবিটসারকে জ্ঞান ফিরে পায় তখন তিনি বুঝতে পারেন এটা মোটেও সেই দানব আইভার নয়, এটা ছিল সংগ্রামরত লেগার্থা। হ্যাবিটসার যে গুরুতর ভুল করেছেন সেটা বুঝতে পারেন, কিন্তু এই পুরো বিষয়টাকে পূর্বাবস্থায় ফেরানোর মতো তার কোনো ক্ষমতাই ছিল না। সে সময় লেগার্থাকে আগলে ধরে রাখে এবং অপরাধ বোধে জোরে জোরে কাঁদতে শুরু করে। এই মর্মান্তিক সংঘাতের মধ্যে হ্যাবিটসার লেগার্থাকে হত্যা করেছিল। নরওয়ের সবচেয়ে বিখ্যাত শিল্ড মেইডেন, ভাইকিংস কিংবদন্তি এবং র্যাগনারের স্ত্রী শেষ পর্যন্ত র্যাগনারের ছেলের হাতেই মারা যান, কিন্তু তার মৃত্যুটা ছিল খুবই মর্মান্তিক। এদিকে তখনও সমুদ্রে ভেসে থাকে বিয়র্ন তার মায়ের মৃত্যুটা টের পায় এবং তার চোখে কণা দিয়ে লবণাক্ত পানি গড়িয়ে পড়তে শুরু করে। বন্ধুরা, এভাবেই শেষ হয়েছিল কিংবদন্তি শিল্ড মেইডেন লেগার্থার ইতিহাস। লেগার্থার পুরো জীবন ছিল ঘটনাবহুল। তিনি একাধিক পুরুষকে তার নিজের জীবনের সঙ্গী করেছিলেন, কিন্তু তারপরও তিনি মনের মধ্যে সবসময় র্যাগনারকে পুষে রাখতেন, র্যাগনারকে ভালোবাসতেন তিনি। আমি জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে লেগার্থার মৃত্যু দেখে। তাই আজকে আর এক্সপ্লেনটা বাড়াচ্ছি না, আর ফিরছি খুব শীঘ্রই লেগার্থার পরবর্তী শেষকৃত্য অনুষ্ঠান এবং পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।